এই ভিডিওটা বানানোটা এতটা টাফ হইব এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি ভাই এই সিরিজই শুরু করতাম না। ইউটিউব ক্যারিয়ারই খতম করে লাইতাম শুরু হওয়ার আগে। যাই হোক, কি আর করার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আপনারা জয়েন হতে পারেন। আহেন যন্ত্রণা শুরু করি। গত ভিডিওতে আমি আপনাদেরকে মেশিন লার্নিং এর ইভ্যালুয়েশন মেথডস নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে ক্লাসিফিকেশনের জন্য আমরা কেমন ইভ্যালুয়েশন মেথডকে ব্যবহার করতে পারি সেগুলা গত ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন ভাই, কারণ ওই ভিডিওর জিনিসপাতি এই ভিডিওতে আসতে যেতেছে। এবং আমি বলছিলাম যে আমরা যদি শুধুমাত্র একটা ইভ্যালুয়েশন মেথডের ভেতরে থাকি তাহলে আসলে আমরা আমাদের মডেলটাকে একেবারে ভালোভাবে ইভ্যালুয়েট করতেছি না। আমাদের মডেলটাকে আরেকটু ভালোভাবে ইভ্যালুয়েট করার জন্য আমাদের কিছু এক্সট্রা প্রসেসেসের ভেতর দিয়ে যেতে হবে, এবং সেই সকল এক্সট্রা প্রসেসেসগুলোর নাম হচ্ছে প্রিসিশন, রিকল এবং F1 স্কোর। এবং এই তিনটা জিনিস অন্য আরেকটা জিনিসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটার নাম হচ্ছে একটা কনফিউশন ম্যাট্রিক্স। এবং ভাই নিতম্বটাকে চেয়ারের সাথে একেবারে ফিট করা লন, পারলে সুপার গ্লু দিয়ে আড়া মেরা লন, কারণ ভিডিও লম্বা হইতে যেতেছে। সো এই ক্ষেত্রে আমরা এই সকল জিনিসগুলা কিভাবে আমাদের একটা মডেলের পারফরমেন্সকে বুঝতে সাহায্য করে সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝার চেষ্টা করব। আমি জানি না আপনাদেরকে জানাইতে পারবো কিনা, কিন্তু অন্তত ট্রাই করব আপনাদেরকে একটু বুঝানোর যে কেমনে এই জিনিসগুলা কাজ করে। সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এরকম একটা ছোটখাটো টেবিলকে তৈরি করছি। সো ধরেন আমি একটা মেশিন লার্নিং মডেলকে অলরেডি তৈরি করে ফেলছি, এবং এটা আমাদেরকে একটা প্রেডিকশনকে দিছে, এবং আমরা সেটাকে সাইড বাই সাইড তুলনা করতেছি। এবং এই ক্ষেত্রে আমি মার্ক করে দিছি কোনগুলা ভুল কোনগুলা সঠিক। এবং আমি এই ক্ষেত্রে যদি অ্যাকিউরেসিটা মাপতে চাই তাহলে সিম্পলি আমাকে দেখতে হবে কতগুলা ভুল আছে এবং মোটমাট কতগুলা প্রেডিকশন এখানে আছে। গত ভিডিওতে আমি অ্যাকিউরেসি নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটাও আমি বলছিলাম একটা থট প্রসেসের মাধ্যমে যে আসলে আমাদের অ্যাকিউরেসিটাই মেইন মেট্রিক না, যার মাধ্যমে আমরা আসলে একটা মডেলের পারফরমেন্সকে বুঝতে পারি। এবং একটা মডেলের পারফরমেন্সকে ভালোভাবে বুঝার জন্য আমাদের একটা কনফিউশন ম্যাট্রিক্সকে তৈরি করতে হবে। এবং হ্যাঁ ভাই, এই কনফিউশন ম্যাট্রিক্সের নামটা কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া হয়েছে কারণ এটা আপনাদেরকে কনফিউজ করবেই করবে। যদি না করে তাহলে ভাই আপনি মানুষ না, আপনি হয়তোবা পরি হইতে পারেন। ওই যে জল পড়া যোগটা আছে না, আপনি হয়তোবা জল পড়া এরকম কিছু একটা হইতে পারেন। কি কইতেছি আমি হুদ্দা কামে। যাই হোক, একটা কনফিউশন ম্যাট্রিক্স দেখতে এরকম হয়। সিম্পলি একটা কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটার উপরের দিকে থাকবে সকল অ্যাকচুয়াল ভ্যালুগুলা এবং বাঁ দিকে থাকবে সকল প্রেডিক্টেড ভ্যালুগুলা। এবং এখানে ভ্যালু বলতে আমি বুঝাইতেছি ক্লাসেসগুলা। আমি এটাকে একটু উপরে তুলে দিব কারণ আমি অ্যাকচুয়ালি এইটারই একটা ছোটখাটো ভার্সন নিচে তৈরি করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের টেবিলটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল এবং প্রেডিকশনের জন্য দুইটা ক্লাসই আমরা এখানে দেখতে পারতেছি, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। তো এই ক্ষেত্রে আসলে আপনারা যদি একটু ভালোভাবে কনফিউশন ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে অ্যাকচুয়ালি পজিটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ এবং ব্র্যাকেটের ভেতরে ক্লাসের ভ্যালুগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এটা মাঝে মধ্যেই অনেক বেশি কনফিউশনের তৈরি করতে পারে যে আসলে এই অ্যাকচুয়ালি পজিটিভ এবং অ্যাকচুয়ালি নেগেটিভ দ্বারা কি বোঝানো হইতেছে। আসলে এটা দ্বারা আমাদের ক্লাসেসগুলোকে বোঝানো হইতেছে। যেহেতু আমাদের এই টেবিলে শুধুমাত্র দুইটা ক্লাস আছে, সেহেতু আমাদের কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে পজিটিভ এবং যে কোনো একটাকে নেগেটিভ ধরে নিতে পারি। এবং যেহেতু এখানে ট্রু এবং ফলস ভ্যালুজ আছে, সেহেতু আমরা ট্রুটাকে ট্রু এবং ফলসটাকে ফলস ধরে নিতে পারি। আর যদি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আসে, আমার আশেপাশে অনেক ধরনের কাজ চলতেছে, লিটারালি বাসার বাইরে নতুন রাস্তা হইতেছে, তো ওইটারও কাজ চলতেছে, এই কারণে আই এম ভেরি সরি। আমি একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করব যেন আপনাদের কানে ঘের ঘের আওয়াজটা না আসে, আর যদি আসে অ্যাগেন আই এম ভেরি সরি। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা আবারও একটু ফোকাস করার চেষ্টা করব। সো অ্যাকচুয়ালি পজিটিভের পাশে আমি এখানে দিয়ে দিতে পারি ট্রু, এবং অ্যাকচুয়ালি নেগেটিভের পাশে আমি এখানে দিয়ে দিতে পারি ফলস। এবং প্রেডিক্টেড সেকশনের জন্য আমরা সেম কাজটাকেই করতে পারি। আপনারা জাস্ট আমাকে আপাতত একটু ফলো করেন, আমি এক্সপ্লেন করতেছি যে এগুলা দেওয়া হবেটা কি। সো আমি নিচে একটু লিখে ফেলার চেষ্টা করব, a.p
অ্যাকচুয়ালি পজিটিভের জন্য এবং এটার ভেতরে আমি দিয়ে দিলাম ট্রু এবং a.n এটার ভেতরে আমি দিয়ে দিব ফলস। তারপর সেম টু সেম কাজটা আমি প্রেডিক্টেডের জন্য করব। সো প্রেডিক্টেডের ক্ষেত্রে আমি এখানে p.p এটার জন্য আমি দিয়ে দিতে পারি প্রেডিক্টেড পজিটিভের জন্য আমি এখানে ট্রু করে দিব এবং p.n এর জন্য প্রেডিক্টেড নেগেটিভের জন্য আমি এখানে ফলস দিয়ে দিলাম। জাস্ট আমি স্পেসিফাই করতেছি কোন ক্লাসের জন্য কি হবে এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটা সিম্পলি একটা স্কোয়ার ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়েছে যেটার কলামগুলো রিপ্রেজেন্ট করবে অ্যাকচুয়াল ভ্যালুকে এবং রোগুলো রিপ্রেজেন্ট করবে প্রেডিক্টেড ভ্যালুকে। এবং আমি জাস্ট এখানে বাক্স এঁকে দেওয়ার চেষ্টা করব, সিম্পলি একটা বাক্স করে দিব যেন এটা একটু সুন্দর সাজানো গোছানো দেখা যায়, আমার বাক্সগুলোও দেখতে পছন্দ হয়। সো রাগ করেন না ভাই। অ্যান্ড এখন আমরা মেইন পড়ালেখাতে চলে আসতে পারি। এখানে আপনারা বাক্সের ভেতরে অনেক ধরনের জিনিসপাতিকে দেখতে পারতেছেন, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ। এই জিনিসগুলো আসলে কি মিন করবে? এগুলা হচ্ছে জাস্ট ভ্যালু কাউন্ট। আপনার কাছে যে টেবিলটা থাকবে সেটা তুলনা করার পর আপনি যদি এমন দেখেন যে আপনার অ্যাকচুয়াল আউটপুটে পজিটিভ ভ্যালু আছে এবং প্রেডিকশনেও পজিটিভ ভ্যালু আছে, তাহলে আপনি সেটাকে এক করে কাউন্ট করে যাবেন। সিম্পলি আমরা এটাকে করার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে অ্যাকচুয়াল পজিটিভ এবং প্রেডিক্টেড পজিটিভে দেখতে চাইতেছি, তার মানে এটাকে বলা হবে ট্রু পজিটিভ অথবা টিপি। সো এই ক্ষেত্রে আমাদের টিপি কত হইতে পারে একটু সুন্দরভাবে খুঁজে দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালে ট্রু আছে, প্রেডিকশনে ট্রু আছে, কাউন্ট হয়ে গেল 1। অ্যাকচুয়ালে ট্রু আছে, প্রেডিকশনে ফলস আছে, আমরা এটাকে ধরবো না। তারপর অ্যাকচুয়ালে ট্রু, প্রেডিকশনেও ট্রু, কাউন্ট হয়ে গেল 2। তারপরে ট্রু ফলস ধরবো না, ফলস ট্রু ধরবো না, ফলস ধরবো না, ট্রু ধরে ফেললাম, তাহলে আমাদের কাছে কাউন্ট হয়ে গেল কত? 1 2 3। তারপর ট্রু এর জন্য ট্রু 4, ট্রু এর জন্য ট্রু 5, ট্রু এর জন্য ট্রু 6। সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ট্রু পজিটিভ ভ্যালু এর কাউন্ট হচ্ছে 6। আমি এখানে টিপি দিয়ে এটাকে চিহ্নিত করে দিব। সো টিপি ইজ ইকুয়ালস টু 6 এবং এটা দ্বারা আমরা সিম্পলি কাউন্ট করতেছি যে কতবার আমাদের মডেলটা ট্রু ক্লাসটাকে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে। এটাই আমরা আসলে এই ট্রু পজিটিভ ভ্যালু থেকে ইনফরমেশন পাই, এছাড়া অন্য কিছু আমরা এখান থেকে পাইতেছি না। তো ট্রু পজিটিভ হচ্ছে যখন আপনার অ্যাকচুয়াল ভ্যালু হবে ট্রু এবং প্রেডিক্টেড ভ্যালু হবে ট্রু, মডেল দ্বারা প্রেডিক্টেড ভ্যালু হবে ট্রু। ফলস নেগেটিভ হবে যখন আপনার অ্যাকচুয়াল ভ্যালু হবে ট্রু কিন্তু প্রেডিক্টেড ভ্যালু হবে ফলস। তো এখন আমাদের গুনতে হবে যেগুলোর অ্যাকচুয়াল ভ্যালু ট্রু কিন্তু প্রেডিক্টেড হয়েছে ফলসে। সো আমরা ট্রু এখানে সিলেক্ট করে দেখছিলাম, এটাও আমাদের ট্রু এবং ট্রু, তার মানে ট্রু পজিটিভ ভ্যালুতে ছিল। এবং এখানে যদি দেখি তাহলে ট্রু আছে কিন্তু প্রেডিক্টেড হয়েছে ফলস, তার মানে এইটা হবে আমাদের একটা ফলস নেগেটিভ ভ্যালু। সো আমরা এখানে ফলস নেগেটিভ ভ্যালু কি কি পাইতেছি? একটা, তারপরে ট্রু আর ফলস কোথায় আছে? 2টা, তারপরে ট্রু আর ফলস কোথায় আছে? নাই। তো আমাদের কাছে ফলস নেগেটিভ ভ্যালু আছে 2টা। তো এই ক্ষেত্রে আমি এখানে FN দিয়ে ফলস নেগেটিভকে লিখে দিতে পারি হচ্ছে 2। অ্যান্ড দেন আমরা বাকিগুলো সেম টু সেম ফিল আপ করে নিতে পারি, জাস্ট আমাদের কোরসপন্ডেন্ট ভ্যালুগুলোকে মিলাইতে হবে। সো এই ক্ষেত্রে আমি এই বাক্সে আছি এবং এই বাক্সের কোরসপন্ডেন্ট রো এবং কলাম কোনগুলা সেগুলা ভাবলে আমরা বুঝে যাব। তো এটার জন্য আমাদের খুঁজতে হবে অ্যাকচুয়ালি নেগেটিভ এবং প্রেডিক্টেড হচ্ছে পজিটিভ এবং এটার নাম কি? ফলস পজিটিভ। সো আপনারা যদি আরেকটু ভালোভাবে এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ দুইটাই কানেক্টেড কিসের সাথে? প্রেডিকশনের সাথে। প্রেডিকশন যদি নেগেটিভ হয় কিন্তু ভুলভাবে হয় তাহলে আমরা এটাকে ফলস নেগেটিভ বলবো। প্রেডিকশন যদি পজিটিভ হয় কিন্তু ভুলভাবে হয় তাহলে আমরা এটাকে ফলস পজিটিভ বলবো। অ্যান্ড আপনারা যদি এই কথাগুলো বুঝা থাকেন তাহলে খুব সম্ভবত আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাওয়ার কথা এবং অত বেশি পেইন হবে না। নর্মালি যারা কনফিউশন ম্যাট্রিক্স শেখার চেষ্টা করে তারা বেশিরভাগ সময় এই ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ এগুলার ভেতরেই আটকা পড়ে যায় এবং এগুলা কোনটা কি হবে এটা নিয়ে বুঝতে পারে না। জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা প্রেডিকশনের দিক থেকে চিন্তা করব সব সময়। সো প্রেডিকশন যদি পজিটিভ হয় এবং সেটা যদি কারেক্ট হয় তাহলে আমরা সেটাকে বলবো একটা ট্রু পজিটিভ ভ্যালু। প্রেডিকশন যদি নেগেটিভ হয় এবং সেটা যদি অ্যাকচুয়ালি পজিটিভ হয় মানে ভুল হয় প্রেডিকশনটা, তাহলে আমরা সেটাকে বলবো ফলস নেগেটিভ ভ্যালু। এবং এই ক্ষেত্রে আমরা এখন খুঁজতেছি কোনটাকে? অ্যাকচুয়ালি নেগেটিভ কিন্তু প্রেডিক্ট হয়েছে পজিটিভ, তার মানে এটাকে আমি কি বলতে পারি? ফলস
পজিটিভ ভ্যালু। সো আমি এখানে দাগটাকে সরায় দেব এবং আমরা এখন ফলস পজিটিভ ভ্যালু কোনগুলো আছে সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি এখানে FP দিয়ে দিলাম ইকুয়ালস টু, সো আমরা এখন ফলস পজিটিভকে খুঁজতে চাইতেছি। সো ফলস পজিটিভের জন্য আমরা সিম্পলি এখন দেখব কোন ভ্যালুগুলো ফলস আছে কিন্তু ট্রু অ্যান্সার দিছে। সো এই ক্ষেত্রে আমি রং লিখে রাখছিলাম, এই ক্ষেত্রে আমরা যেহেতু ট্রু এবং ফলস একটা দেখে ফেলছি সেহেতু এইটা হচ্ছে একটা ফলস পজিটিভ যেটা অ্যাকচুয়ালি ফলস হওয়ার কথা কিন্তু আমার প্রেডিকশন হয়েছে ট্রু, এবং আরেকটা আছে এখানে অ্যাকচুয়ালি ফলস হওয়ার কথা কিন্তু প্রেডিকশন হয়েছে ট্রু, তার মানে এটার ভ্যালু হবে 2। অ্যান্ড দেন ফাইনালি আমরা ট্রু নেগেটিভ গুলাকে খুঁজে বের করতে পারি। ট্রু নেগেটিভ কোনগুলো হবে? যেগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এবং প্রেডিকশনও কারেক্ট ওয়েতে হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট ফলস ভ্যালুগুলোকে খুঁজবো, ফলস 1 এবং এটার প্রেডিকশনও ফলস হয়েছে, তারপর এখানে ট্রু ফলস এটা দেখার দরকার নাই, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ফলস তার মানে 2টা ভ্যালু পেয়ে গেলাম, 3টা ভ্যালু পেয়ে গেলাম, 4টা ভ্যালু, 5টা ভ্যালু, এবং আমি এখানে ট্রু নেগেটিভ ভ্যালুটাকে পেয়ে গেছি। সো এই ক্ষেত্রে সিম্পলি আমরা এখানে 5 লিখে দিতে পারি এবং এটাই হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনফিউশনটা এখান থেকেই শুরু হয় যে আসলে কোনটা কোন ভ্যালু এবং আমরা সেটাকে খুঁজবো কিভাবে। অলওয়েজ মাথায় রাখতে হবে এটাই, যখন আপনি ভ্যালুটাকে কাউন্ট করবেন তখন সব সময় কাউন্ট করবেন অ্যাকচুয়াল আউটপুট দেখে, কিন্তু যখন ওইটাকে নেম করবেন তখন সেটার নেমিংটা হবে প্রেডিক্টেড আউটকামের উপরে। সো আমরা যখন খুঁজবো তখন অ্যাকচুয়াল পজিটিভটা খুঁজতেছি, তার মানে আমরা খুঁজতেছি ট্রু ভ্যালুটা। সো সেটা যদি পজিটিভ হয় তার মানে সেটা হবে ট্রু পজিটিভ, আর যদি প্রেডিকশনটা নেগেটিভ হয় তাহলে সেটা হবে ফলস নেগেটিভ, কারণ এটা ইনকারেক্ট হয়েছে। অ্যান্ড দেন সেম টু সেম জিনিসটাই আমরা অ্যাকচুয়াল নেগেটিভের ক্ষেত্রেও করতে পারি, এবং এটা নিয়ে আপনাদের একটু সময় ব্যয় করতে হবে এটার গ্রাফসটা আর একটু ভালোভাবে পাওয়ার জন্য। অ্যান্ড যখন আপনারা এটাকে পাওয়া যাবেন তখনই খুব সুন্দরভাবে আপনারা এটা বুঝে ফেলতে পারবেন যে আসলে এটা আমাদেরকে কি ডিসক্রাইব করতেছে। সো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন গেইন করতে পারি। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখবেন যে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, আমি মাউস দিয়ে টাইপ করতেছি কে লেগে কেমনটা লাগে। ট্রু পজিটিভ আমি অন্য একটা কালার চুজ করি, এখানে আবারও ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ আমাদেরকে ডিসক্রাইব করতেছে যে আমাদের মডেলটা কতবার সঠিকভাবে ট্রুকে প্রেডিক্ট করছে এবং কতবার সঠিকভাবে ফলসকে প্রেডিক্ট করছে। তার মানে এই নাম্বারগুলা আসলে ডিফাইন করতেছে যে এতবার আমার মডেলটা কারেক্ট অ্যান্সার দিছে। সো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার খুব সিম্পলি আমরা যোগ করে দিতে পারি, রাইট? 6 এবং 5কে। সো আমরা যদি 6 এবং 5 যোগ করি তাহলে 11 পাবো, এবং আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের মডেলটা 11 বার সঠিক উত্তরটা দিছে, সেটা ট্রু হোক অথবা ফলস হোক, আমরা সঠিক উত্তরটা পাইছি। এবং আরও একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমরা যদি এই সকল ভ্যালুগুলাকে যোগ করে দেই তাহলে আমরা আমাদের মোট কতগুলো স্যাম্পল ছিল সবগুলার টোটালটাকে পাওয়া যাব। সো আমরা যদি এখানে গুনি, আমাদের স্যাম্পল ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এবং আমরা যদি সবগুলা ভ্যালুকে এখানে যোগ করি তাহলে দেখতে পারবো 6 আর 2 8, 8 আর 2 10, 10 যোগ 5 15। সো এখন যেহেতু আমরা জানি এখান থেকে খুব সিম্পলি যোগ করার মাধ্যমে যে স্যাম্পলের সংখ্যা কত, তাহলে অবশ্যই আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করার সময়, যে কখনো আমাদের কনফিউশন ম্যাট্রিক্সের সকল ভ্যালুর যোগফল আমাদের টোটাল স্যাম্পল থেকে বেশি অথবা কম হবে না। সো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন নিজেদের মতো কনফিউশন ম্যাট্রিক্স বানাইতেছেন বুঝার ক্ষেত্রে, প্র্যাকটিসের খাতিরে, তখন অবশ্যই টোটালটাকে বের করে চেক করা যে আপনি কোনো ভ্যালুকে এক্সট্রা নিয়ে নিছেন কিনা। যদি এক্সট্রা নিয়ে নেন তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন না। সো এই ক্ষেত্রে আমার স্যাম্পল আছে 15, যোগফল হবে অবশ্যই 15, এবং আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাকিউরেসি হচ্ছে কি টোটাল নাম্বার অফ কারেক্ট ভ্যালুস divided by total number of samples, 11/15 এবং এটা যদি রেজাল্টটা বের করি তাহলে আমার মনে হয় 0.73 হওয়ার কথা, এবং এটাকে আমি লিখতে পারি 73% আকারে। তার মানে আমাদের এই মডেলের অ্যাকিউরেসি হচ্ছে 73%। এবং আমি যদি আরেকটু ক্লেভার ওয়েতে লিখি আমাদের অ্যাকিউরেসিটাকে আমি এভাবে লিখতে পারি। অ্যাকিউরেসি এর সূত্রটা সিম্পলি, আমি জানি না অ্যাকিউরেসি বানান ঠিক লিখছি কিনা, সূত্রটা হবে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই
টোটাল স্যাম্পল অ্যান্ড কনফিউশন ম্যাট্রিক্স দিয়েই আমরা এখন বাকিগুলোকেও বের করে নিতে পারি। এখন আমি আমাদের এই কনফিউশন ম্যাট্রিক্সটাকে আর একটু ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করব এবং আপনারাও আশা করি সেখান থেকে আরো ভালো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে পাওয়া যাবেন। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আমাদের চোখের সামনে অনেকগুলো ইনফরমেশন আছে এবং এগুলাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তার ভেতরে একটা ওয়ে হচ্ছে এইটা বোঝা যে আমাদের মডেলটা আসলে কোন ক্লাসকে কত ভালোভাবে প্রেডিক্ট করতে পারতেছে। সেটা যদি আপনারা লক্ষ্য করেন যে প্রেডিক্টেড পজিটিভ এই রোটার ক্ষেত্রে আমাদের কাছে যে ভ্যালুটা আছে, এখানে আমরা পজিটিভ ভ্যালুটা কতবার প্রেডিক্ট হয়েছে মডেল দ্বারা সেটা আমরা দেখতে পারতেছি। টোটাল হচ্ছে 8 বার এবং 8 বারের ভেতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 6 বারই সঠিকভাবে ট্রু ক্লাসটা আমাদের এই মডেলটা প্রেডিক্ট করতে পারছে। আমরা সেম কাজটা নেগেটিভের ক্ষেত্রেও করতে পারি। আমি এখানে যদি লক্ষ্য করি তাহলে মোটমাট নেগেটিভ প্রেডিকশন ছিল 7টা এবং 7টার ভেতরে 5 বারই কারেক্ট ওয়েতে আমাদের মডেলটা নেগেটিভ ভ্যালুটাকে ডিটেক্ট করতে পারছে এবং প্রেডিক্ট করতে পারছে। সো এই ক্ষেত্রে আমরা যদি এই রেশিওটাকে বের করে নেই তাহলে কিন্তু আমরা একটা ভালো আইডিয়া পাওয়া যাব যে কোন ক্লাসটাকে কতটুকু ভালোভাবে আমাদের মডেলটা বুঝতে পারে। সো এখান থেকে আমরা সিম্পলি একটা রেশিওকে বের করে নিতে পারি যে কতটুকু ভালোভাবে আমাদের মডেলটা সঠিক ভ্যালুটাকে প্রেডিক্ট করতে পারছে। সো সিম্পলি আমরা কি করতে পারি, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি করে নিতে পারি। তাহলে কি হবে, আমরা এখান থেকে পাওয়া যাব যে কত পার্সেন্ট ভালোভাবে আমাদের মডেলটা এই ট্রু ভ্যালুটাকে প্রেডিক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা পাওয়া যাব টিপি হচ্ছে 6 এবং এটা টোটাল হবে 8। সো এই ক্ষেত্রে 6 ডিভাইডেড বাই 8 এবং আমি এটাকে লিখতে পারি 75% আমার মনে হয়। সো 75% অফ দ্য টাইম আমাদের মডেলটা ট্রু ভ্যালুকে সুন্দরভাবে এবং সঠিকভাবে প্রেডিক্ট করতে পারতেছে এবং এই ফর্মুলাটাকে আমি বলবো প্রেসিশনের ফর্মুলা। সো প্রেসিশন হচ্ছে এইটা এবং প্রেসিশনের ডেফিনেশনটা শুধুমাত্র ট্রু প্রেডিকশনের ক্ষেত্রেই দেওয়া হয়, কিন্তু আপনার কাছে যদি মাল্টিপল ক্লাসেস থাকে প্রেডিক্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনারা মাল্টিপল ক্লাসেসের জন্যই বের করতে পারেন। জাস্ট মাথায় রাখবেন কি ওই ক্লাসের প্রেডিকশন কলামটাকে ফুললি নিয়ে নিতে হবে এবং আপনি সেই রোয়ের ট্রু ভ্যালুটাকে ভাগ করবেন টোটাল ভ্যালুটা দিয়ে এবং এতে করেই আপনি ওই ক্লাসের প্রেসিশনটাকে পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আমার মডেলের প্রেসিশনটা হচ্ছে 75%। আমি চাইলে ফলস ক্লাসের জন্য প্রেসিশনটাকে বের করে নিতে পারি। ফলস ক্লাসের প্রেসিশনটা কিভাবে বের করব, খুব সিম্পলি আমাদের ট্রু ভ্যালুটা ডিভাইডেড বাই সো টিএন ডিভাইডেড বাই পুরা রোয়ের সকল ভ্যালু, সো এফএন প্লাস টিএন এবং এতে করে আমার কাছে ভ্যালু থাকবে 5/7 এবং আমার কাছে পার্সেন্টেজটা চলে আসলো এবং প্রেসিশনটাকে আমি পেয়ে গেলাম। এবং প্রেসিশনটা আসলে ডিসক্রাইব এটাই করে যে আমার মডেলটা কোনো একটা ক্লাসকে কত ভালোভাবে প্রেডিক্ট করতে পারে। সো এখান থেকে আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। আমি দুইটা সূত্রকে সাইড বাই সাইড লিখে দেবো, খুব সুন্দরভাবে লিখতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। অ্যান্ড এখন যেটা নিয়ে কথা বলবো সেটা প্রেসিশনের সাথে রিলেটেড। প্রেসিশনের ক্ষেত্রে আমরা রো বরাবর দেখতেছিলাম, এখন আমরা কলাম বরাবর দেখবো। সো কলাম বরাবর যদি লক্ষ্য করি তাহলেও আমরা কিছু সুন্দর ইনফরমেশনকে পাওয়া যায়। সো আমরা যদি এই কলামের দিকে লক্ষ্য করি তাহলে এখন একটা ইন্টারেস্টিং জিনিসকে দেখতে পারবো, সেটা হচ্ছে যে কতবার কারেক্টলি আমাদের মডেলটা ট্রু ভ্যালুকে ডিটেক্ট করতে পারছে এবং কতবার কমপ্লিটলি উল্টা রেজাল্টটা দিছে, কমপ্লিটলি ফলস, পজিটিভ ভ্যালুর ধারে কাছেও নাই। প্রেসিশন যদি আমাদেরকে বলে যে কত ভালোভাবে আমাদের মডেলটা একটা ক্লাসকে প্রেডিক্ট করতে পারে, রিকল আমাদেরকে বলে যে আমাদের মডেলটা কত ভালোভাবে ওই ক্লাসটাকে ডিটেক্ট করতে পারে। কারণ এই ক্ষেত্রে আমরা যদি কলামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা হচ্ছে ভ্যালু কারেক্ট এবং আরেকটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমরা যদি এখান থেকে রেশিওটা বের করে নেই তাহলে আমরা যেই জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে যে কত পার্সেন্ট ভালোভাবে আমাদের মডেলটা একটা ক্লাসকে ডিটেক্ট করতে পারতেছে এবং কত পার্সেন্ট টাইম
আমাদের ওই মডেলটা কমপ্লিটলি ভুল একটা রেজাল্টকে দিতেছে। সো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হওয়া উচিত? অবশ্যই টিপি ডিভাইডেড বাই টোটাল অফ দিস কলাম, তার মানে টিপি প্লাস এফএন। এবং আমি জানি না আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিউজ করতে পারছি কিনা, আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিউজ করি নাই এবং সব কিছু এখন থেকে আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে না। আমি ট্রাই করছি আমার পক্ষে যতটুকু ইজিলি পসিবল এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার। জাস্ট আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। মোস্ট অফ দ্য টাইম এই কনফিউশন ম্যাট্রিক্সটা বুঝতে না পারার কারণেই অনেক বিগিনাররা ডিমোটিভেট হয়ে যায় অনেক বেশি। কিন্তু জাস্ট টু রিয়েল লাইফ সিনারিওর মতো করে এই জিনিসটা যদি আপনারা ভাবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবং আমি হেভিলি রেকমেন্ড করব, যদি আপনি কোনো জায়গাতে কনফিউজ হয়ে থাকেন তাহলে সেই জায়গাটাতে আরেকবার দেখেন, এবং আমার বোঝানোতে যদি না হয় তাহলে প্লিজ দয়া করে নিজের মতো করে একটু রিসার্চ করে নেন। কারণ আমি নিজে রিসার্চ করেই এটা শিখছি এবং আমার নিজস্ব মেথড আপনাদের মন মতো নাও হইতে পারে। আমি যেভাবে এটাকে মনে রাখি অথবা বুঝি সেভাবে আপনারা হয়তো বা এটাকে বুঝতে পারেন না। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আপনাদের বুঝতেই হবে যদি আপনারা মেশিন লার্নিংয়ের এই জগতে আগাইতে চান। সো এই ক্ষেত্রে দয়া করে এটাতে অনেক বেশি সময় দিবেন এবং এটাকে আর একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। সো এই ক্ষেত্রে প্রেসিশন কি করে? আবারও আমি বলতে চাই যে প্রেসিশন ডিসক্রাইব করে যে আমাদের মডেলটা কোনো একটা ক্লাসকে কত ভালোভাবে প্রেডিক্ট করতে পারে, এবং রিকল ডিসক্রাইব করে যে আমাদের মডেলটা কোনো একটা ক্লাসকে কত ভালোভাবে ডিটেক্ট করতে পারে। সো এই ক্ষেত্রে অলমোস্ট সেম টু সেম হবে আমাদের ফর্মুলাটা, প্রেসিশনের মতোই, কিন্তু নিচের যোগফলটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আগে যোগফলটা ছিল ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এবার সেটা হয়ে যাবে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ কলাম বরাবর। এবং প্রেসিশনের মতোই রিকলও বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ ভ্যালুসের জন্যই ব্যবহৃত হয়, কিন্তু যদি মাল্টিপল ক্লাসিফিকেশন থাকে তাহলে আপনি মাল্টিপল ক্লাসের রিকল বের করে দেখতে পারেন যে আপনার মডেলটা কত ভালোভাবে সেটাকে ডিটেক্ট করতে পারতেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের রেশিওটা এখান থেকে বের হবে 6/8, যেটা হবে 75%। এবং আমরা যদি পূর্ববর্তী পার্ট থেকে একটু মনে করার চেষ্টা করি তাহলে প্রিসিশনও ছিল 75% এবং রিকলও 75% হয়েছে। তার মানে আমার মনে হয় যে মডেলের ডিটেকশন এবং প্রেডিকশন দুইটা সমান সমান আছে, কোনোটা কম বেশি হয় নাই। এবং এটা আমাদেরকে এই ইনফরমেশনটা দিতেছে যে মডেলটা এখনো বায়াস হয় নাই কোনো ক্লাসেসের প্রতি। উভয় ক্ষেত্রে এটা সেম টু সেম অবস্থাতেই আছে। এবং রিকল জিনিসটা আরও একটা জিনিসকে খুবই গুরুত্বের সাথে আমাদেরকে বুঝায়, সেটা হচ্ছে বায়াসনেস, যে কোনো একটা মডেল কোন ক্লাসের প্রতি বায়াস হইতেছে। সো এই ক্ষেত্রে যদি দেখেন তাহলে পজিটিভ ভ্যালু হওয়ার কথা, পজিটিভ ভ্যালুর প্রতি কিন্তু এটা বায়াস হইতেছে, নেগেটিভ ভ্যালু কিন্তু কম আছে এখানে। কিন্তু যদি নেগেটিভ ভ্যালু বেশি হইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। এবং সেম টু সেম ঘটনাটা প্রিসিশনের ক্ষেত্রেও ঘটে, যে পজিটিভ ভ্যালুর ডিটেকশনটা যদি বেশি হয়ে যেত তাহলে কিন্তু একটা বায়াসনেস চলে আসতো যে আমাদের মডেলটা আসলে কোন ক্লাসটাকে বেশি প্রাধান্য দিতেছে, কোন ক্লাসটার প্যাটার্নকে বেশি শিখতেছে। এবং এই ক্ষেত্রে আমাদের গত ভিডিওর থট প্রসেসে চলে আসতে হয় যে আমাদের কাছে যদি এমন একটা ডাটা সেট থাকে যেটার ভেতরে 100টা স্যাম্পল আছে এবং ওইটার ভেতরে 99টা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। আপনি মডেল ট্রেন করছেন এবং মডেল ট্রেন করার পরে আপনার মডেল সবগুলাকে এক্স দিছে। এর মিনিং হচ্ছে এই যে আপনার অ্যাকিউরেসি হচ্ছে 99%। কিন্তু আপনি যদি প্রেসিশনের দিকে তাকান, এক্স্যাক্টলি এই পয়েন্টের পর ভিডিও রেকর্ডিং অফ হয়ে গেছিল, তো আবারও সেম জিনিসটাই ব্যাখ্যা করতে হইতেছে, বাট আমি কন্টিনিউ করার চেষ্টা করব। খুবই বাজে লাগতেছে বিকজ আমি এরপরে অনেকক্ষণ ধরে কথা বলছি কিন্তু কোনোটাই রেকর্ড হয় নাই। সো অ্যাগেন, আপনি যদি প্রেসিশনের দিকে তাকান অথবা রিকলের দিকে তাকান তাহলে আপনারা প্রেসিশন এবং রিকলটাকে এক্স্যাক্টলি 0% দেখতে পারবেন ওয়াই ক্লাসের জন্য। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দুইটা আলাদা আলাদা ক্লাসের জন্যই প্রেসিশন এবং রিকলকে বের করে নিতে হবে। যদিও প্রেসিশন এবং রিকল শুধুমাত্র ডেফিনেশন অনুযায়ী পজিটিভ ক্লাসেসের জন্যই হয়, কিন্তু যখন মাল্টিপল ক্লাসেস থাকবে তখন আপনি কোনটাকে পজিটিভ ধরবেন কোনটাকে নেগেটিভ ধরবেন, তাই না? সো সেই ক্ষেত্রে আপনারা যেই ক্লাস নিয়ে
প্রিসিশন এবং রিকল বের করতেছেন সেটা হবে পজিটিভ ক্লাস এবং বাকি সবগুলো হয়ে যাবে নেগেটিভ ক্লাস। এবং আপনাদেরকে এই টাস্কটাও আমি দিয়ে দিতে পারি, জাস্ট ট্রাই আউট করেন এরকম একটা ছোটোখাটো টেবিল তৈরি করার, যেটার অ্যাকচুয়াল আউটপুটের ভেতরে 9টা ট্রু ভ্যালু থাকবে অথবা 9টা এক্স ক্লাস থাকবে এবং একটা ওয়াই ক্লাস থাকবে, এবং প্রেডিকশনের ভেতরে সবগুলাই আপনি এক্স ক্লাসের দিয়ে দিলেন। তারপর ওইটা থেকে আপনারা একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করবেন, অ্যাকিউরেসি, প্রেসিশন এবং সাথে সাথে রিকল বের করার চেষ্টা করবেন। দেখেন কি হয়, দুইটা আলাদা আলাদা ক্লাসের জন্য আপনারা দুইটা আলাদা আলাদা প্রেসিশন এবং রিকল পাবেন। এবং আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি যে ওয়াই ক্লাসের জন্য প্রেসিশন এবং রিকল দুইটাই 0% হবে। সো এই ক্ষেত্রে আপনাদের অ্যাকিউরেসি 99% হইলেও অথবা 90% হইলেও প্রেসিশন এবং রিকল 0% হওয়া মানে হচ্ছে আপনার মডেলটা একদমই ভালো না। প্রেসিশন এবং রিকলও অনেক বেশি হওয়া উচিত ছিল। সো এই ক্ষেত্রে আমি যদি এখানে রিকলের সূত্রটা লিখে ফেলি তাহলে আমরা পাইতেছি রিকলের সূত্রটা হবে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। অ্যান্ড ফাইনালি আপনাদের সাথে এই দুইটার সমন্বয় নিয়ে কথা বলতে হবে, যেই সিনারিওটা ব্যাখ্যা করাটা একটু টাফ হবে, কিন্তু আমার মনে হয় না অত বেশি টাফ হবে। সো এই ক্ষেত্রে হাই রিকল এবং হাই প্রিসিশন থাকাটা গুড, তাই না? কিন্তু মাঝে মধ্যে এরকম হইতে পারে যে প্রিসিশন বেশি কিন্তু রিকল কম, অথবা রিকল বেশি কিন্তু প্রিসিশন কম। তখন কি হবে? তখন আপনি কি আসলে বলতে পারবেন যে আপনার মডেলটা কেমন পারফর্ম করতেছে? আপনার মডেল ভালো প্রেডিক্ট করতেছে একটা ক্লাসকে, কিন্তু ডিটেক্ট একটু খারাপ করতে পারতেছে, তাতে কি আসে যায়? প্রেডিক্ট তো ভালো করতেছে। আবার সেম টু সেমটা আমি বলতে পারি যে একটা মডেল একটা ক্লাসকে খুব ভালোভাবে ডিটেক্ট করতেছে কিন্তু প্রেডিক্ট খারাপভাবে করতেছে, তাতেই বা কি আসা যায়? ডিটেক্টও ভালোভাবে করতেছে, তাই না? সো এই ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য আরেকটা মেট্রিক্স আছে, সেটার নাম হচ্ছে F1 স্কোর, এবং এটা কিছুটা ম্যাথামেটিক্যাল, এবং আমি এটার ফুল ম্যাথামেটিক্যাল ইন্টিগ্রেসিসে যাব না। এটা সিম্পলি একটা সূত্রের মাধ্যমে আমি লিখতে পারি 2 ইন্টু প্রেসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রেসিশন, আমি প্রেসিশন বানানো ভুল লিখতেছি, কেমনটা লাগে, প্রেসিশন প্লাস রিকল, এবং রিকলটা এখানে লিখে দিলাম। এবং এই সূত্রটার মাধ্যমে আসলে আমরা একই সাথে প্রেসিশন এবং রিকলের কানেকশনটাকে বুঝতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই আপনার মডেলটা অত ভালো পারফর্ম করবে না যদি আপনার প্রিসিশন হাই হয় কিন্তু রিকল খারাপ হয়, অথবা ভাইস ভার্সা, যে রিকল বেশি কিন্তু প্রিসিশন কম। এক্ষেত্রে আপনার মডেলটা কোনোভাবেই ভালো পারফর্ম করতেছে না, এবং আপনার মডেলটা খুব সম্ভবত অ্যাকিউরেসির দিক থেকেও অত ভালো পারফর্ম করবে না। এবং সেটা বোঝার জন্য আমরা F1 স্কোরকে ব্যবহার করতে পারি। F1 স্কোরের একটা ভালো দিক হচ্ছে এটা যে আমরা এখানে প্রিসিশন এবং রিকলকে গুণ করতেছি, এবং গুণ করার ফলে কি হয় যে আমাদের প্রিসিশন যদি হাই হয় এবং রিকল যদি কম হয় তাহলে আমাদের গুণফলটা কম হবে, এবং গুণফল একমাত্র বেশি হইতে পারে তখনই যখন প্রিসিশন এবং রিকল দুইটাই যথেষ্ট হাই হবে। সো এই ক্ষেত্রে F1 স্কোর নির্ভর করতেছে দুইটা ভ্যারিয়েবলের উপরেই, এবং দুইটা ভ্যারিয়েবলকেই একই সাথে হাই হইতে হবে যদি F1 স্কোর হাই হয়। F1 স্কোর এছাড়া হাই হইতে পারবে না। সো F1 স্কোর বেশি মানে আপনার প্রিসিশন এবং রিকল ধরতে গেলে ঠিকঠাক আছে, এবং আপনি যে অ্যাকিউরেসিটা পাইতেছেন সেই অ্যাকিউরেসিটাও বলা যায় যে ঠিকঠাক অ্যাকিউরেসিতেই আপনি দেখতে পারতেছেন। এবং এই প্রিসিশন এবং রিকল জিনিসটা সাথে সাথে F1 স্কোর জিনিসটা আপনার মডেলের বায়াস সাথে সাথে ওভারফিটিং বোঝার জন্য খুবই খুবই জরুরি। F1 স্কোর হাই হওয়া ভালো, F1 স্কোর যদি কম হয় তাহলে আপনার মডেলে ঝামেলা আছে, এবং এইটা আসলে ওভারঅল সিনারিওটাকে দেয় যে আপনার প্রিসিশন এবং রিকলের কোনোটার ভেতরে কোনো ঝামেলা আছে কিনা, কোনোটার ভ্যালু কম আসতেছে কিনা, ওভারফিটিং আছে কিনা, অথবা বায়াস আছে কিনা। এবং এই একটা ভ্যালুর মাধ্যমে আমরা আসলে আমাদের অ্যাকিউরেসিটা কত, সেটা কি ঠিক নাকি খারাপের দিকে যাইতেছে সেটা ভালোভাবে বুঝতে পারি। এবং আমি এটা আপনাদের জন্য টাস্ক আকারে দিয়ে দিতে পারি যে আপনাদেরকে আমি যেই এক্সাম্পলগুলো দিলাম এগুলো সবই ছিল বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, এবং মাল্টিপল ক্লাসিফিকেশনের জন্য আমরা সেম জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, এই সকল মেট্রিক্সগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং এগুলা যদি আপনারা এই ভিডিওটা ঠিকঠাকভাবে বুঝা থাকেন, আমি চেষ্টা করছি ভাই কনফিউশন মেট্রিক্সটাকে আমি যেভাবে বুঝি
সেভাবে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝা থাকেন তাহলে আমি হেভিলি রেকমেন্ড করব যে ভাই আপনারা নিজেদের মতো করে শিখে নিতে পারেন। জিনিসটা অতটাও কমপ্লিকেটেড না এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মেশিন লার্নিং মডেল ইভ্যালুয়েশনের জন্য, বিশেষ করে ক্লাসিফিকেশন মডেল ইভ্যালুয়েশনের জন্য আমি হেভিলি রেকমেন্ড করব যে ভাই নিজেদের মতো করে, যদি এই ভিডিও থেকে আপনারা এখনো না বুঝে থাকেন যে আসলে কিভাবে কি হয়, কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোরকে পাই, সেটা যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ নিজেদের মতো করে রিসার্চ করে নেন। আর যদি বুঝে থাকেন তাহলে একটু ঘাটা দেখেন যে ভাই 3টা ক্লাস যদি থাকে তাইলে কিভাবে আমি কনফিউশন ম্যাট্রিক্সকে তৈরি করব, কিভাবে অ্যাকিউরেসি, কিভাবে প্রিসিশন, কিভাবে রিকলকে বের করব, সাথে সাথে F1 স্কোরকে আমরা কিভাবে বের করতে পারি কোনো একটা ক্লাসের জন্য। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছেন। আমি যদি জানতাম যে এই ভিডিওটা এত বড় হইতে যাইতেছে তাহলে হয়তো বা এটাকেও 2 ভাগে ভাগ করে দিতাম, কিন্তু যেহেতু ভিডিও করতে বসছি আমি 2 ভাগে ভাগ করি নেই। মাঝখান দিয়ে অনেক বেশি জ্বালায়ের মধ্যে পড়ে গেছিলাম, অনেকটুকুই রেকর্ড করছিলাম, তারপর দেখলাম যে রেকর্ড পজ হয়ে গেছে অ্যান্ড অ্যাগেন ওই অংশ থেকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি ফ্লোটাকেও নষ্ট করি নাই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। ভাই 5000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যেতে হবে। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে আমার ডিসকর্ড সার্ভার আছে, আপনারা সেখানে এসে আমাকে ডাইরেক্টলি আস্ক করতে পারেন কোনো একটা কিছুর ব্যাপারে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।